সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সে সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের স্বনামধন্য অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, মাননীয় এমপি, ফিরোজপুর ৩ আসনের। এবং আমার সাথে আছেন মোহাম্মদ নবী নওয়াজ, মাননীয় এমপি, ঝিনাইদহ ৩ এবং আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। আমার সাথে আছেন অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলী, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য। স্যার, আপনারা কেমন আছেন? জি, ভালো আছি। আমি প্রথমে যাব ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি স্যারের কাছে। স্যার, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে আছেন। আমরা গত কয়েক ট্রামে আপনাকে দেখেছি, কিন্তু বাংলাদেশের আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু নিশ্চয়ই কিন্তু বেশ ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেখেছি সরকার বেশ ডেভেলপমেন্ট করেছে প্রতিটা সেক্টরই। কিন্তু তো সরকারের এই মুহূর্তে কিন্তু সামনে কিন্তু একটি বিশাল বাজেট আছে, যে সরকার নতুন সরকার এসেছে, নতুন সরকারের বাজেট। এই সরকার বাজেটে কোন বিষয়টি থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, আপনার এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্য। আসলে বাজেট তো আমাদের আর্থিক একেবারে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এখন যে বিষয়টি হলো যে বাজেট যেভাবে প্রণয়ন করা হয় সেখানে অনেক অসঙ্গতি অথবা সমস্যা আছে। এটা আমাদের আইনগত ত্রুটি দূর করতে হবে। যেন বাজেটটা কমিটিতে তোলা হয় না, আমাদের রুলস অফ প্রসিডিউর নিয়ম আছে, এটা নিয়ে আলোচনা করতে পারে না। এসব ব্যাপারে আগে থেকেই অনেকেই জানে না। সাধারণ মানুষ তৃণমূল পর্যায়ে বাজেট নিয়ে আগে থেকে আলোচনা করার সুযোগ থাকে, তাহলে সম্পৃক্ত করতে পারতো সকল শ্রেণীর মানুষকে। আমাদেরকে এমপিদেরকেও একমাত্র যখন বাজেট উপস্থাপন হয় তারপর আলোচনা, সাধারণ আলোচনা ছাড়া আগে তো ততটা সুযোগ থাকে না। বাজেটে আমি মনে করি যে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে যে কি করে দারিদ্র্য বিমোচন করা যায়, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কৃষি সেক্টর, যেহেতু এটা কৃষি নির্ভর দেশ, শিক্ষা, দক্ষ জনশক্তি কি করে গড়ে তোলা যায়, এটার উপর অবকাঠামো, বিদ্যুৎ, অবকাঠামোই তো বিদ্যুৎই করে। আমাদের বাজেট বরাদ্দে যদি এক জায়গায় বেশি দিল আর এক জায়গায় কম দিল, তাহলে বৈষম্য হয়। আর একটি এলাকা বঞ্চিত হইলে সেখানকার মানুষগুলোই বঞ্চিত হয় এবং তারা পিছনে পড়ে থাকে। এই পিছনে পড়া মানুষগুলা তাকে সামনে আনা সরকারের একটা দায়িত্ব এবং যারা বাজেট প্রণয়ন করে তাদের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমরা শুনি যে জেলা ভিত্তিক বাজেট অথবা আরো কাছে নিতে পারে বাজেট, যাতে সব জায়গায় সুষম হয়। সেভাবে বোধহয় করতে পারে নাই। বিভাগ ওয়ারি হয়তো বাজেট দেয়, সেখানেও সমতা আছে বলে আমার মনে হয় না। জেলা ওয়ারি করা তো আরো কবের ব্যাপার, উপজেলা ওয়ারি। আমাদের এই সমস্ত অসঙ্গতিগুলো দূর করা একান্তই প্রয়োজন এবং বাজেট দিয়া আমাদের এই যে সমস্ত খাতগুলোকে অগ্রাধিকার বড় বড় আরো, বিশেষ করে আমার এলাকায় আর জন্য যে পদ্মা সেতু, এটা তো আমাদের একেবারে প্রাণের দাবি, জনতার দাবি, কোটি মানুষের দাবি। পদ্মা সেতু নিয়ে আমরা গত সরকারের দেখেছি অনেক কথা হয়েছে যে সরকার শুরু করবে বলেও শুরু করতে পারেনি, কিন্তু এবারও সরকার বলছে যে শুরু করতে পারবে। আসলে কি সম্ভব? পদ্মা সেতুটা হলো একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের এক নম্বর দাবি, স্বপ্নের দাবি এবং প্রাণের একেবারে একান্ত প্রয়োজন। এটা হলে অর্থনীতিভাবে দেশটা লাভবান হবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। গতবার যে পারে নাই, যে কারণেই পারে না, সরকারের কিন্তু ভাবমূর্তি মেলান হয়েছে, এবার সেটা তাদের দক্ষতার পরিচয় বহন করে না। কিন্তু এবার অবশ্যই পারতে হবে। অলরেডি আমি পার্লামেন্টে এই ব্যাপারে আমার স্পিচে আমি বলছি, ওখানে কয়েকজন মাননীয় সংসদ সদস্যকে আহ্বান করছিলেন, বিশেষ করে যারা ওই কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপর এস্টিমেট কমিটি, আর একটা আছে সরকার প্রতিষ্ঠান কমিটি, তাদের আমি তো একটা কমিটিতে আছি, সেই কারণে আমি সেখানে ছিলাম, সুযোগ হয়েছিল। সেখানে আমাদের ওই আলোচনা হয়েছে। আলোচনার ভিতর কিন্তু ওই পদ্মা সেতুটাকে আমি সেখানে দক্ষিণাঞ্চল মানুষের পক্ষে গুরুত্ব সহকারে আমরা তুলছি, আশাবাদ ব্যক্ত করাইছে, আমাকে আশ্বস্ত করেছে যে এবারে বাজেটে আমরা অর্থ বরাদ্দ রাখবো এবং পদ্মা সেতু ইনশাআল্লাহ হবে। আমরা আশা করছি যে হবে। আমি একটু মোহাম্মদ নবী নওয়াজ স্যারের কাছে যাচ্ছি। স্যার, নবীন সংসদ সদস্য হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? যে আমি বলছি যে বাজেটের কথা, যে কোন বিষয়টিকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে কিভাবে দেখছেন? মূলত বাজেট সম্পর্কে যে কথাটি বলতে হয়, বাজেট তো মূল বিষয়টা হচ্ছে যে অতীতের যে হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশের শেষ পর্যায়ে এসে সেই হিসেবগুলোকে সমন্বয় করে অতীতে যে ধরনের ভুল ভ্রান্তি ছিল সেগুলো সমন্বয় করে আগামী দিনে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সেই জনগণের দিকে তাকিয়ে, জনগণের স্বার্থের দিকে তাকিয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়, দিয়ে বাজেটটাকে সেভাবে তৈরি করা হয়। সেই জিনিসটা করে আগাচ্ছেন। সেক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমি যেটা জেনেছি এই কয়েকদিনের আলোচনায়, বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আসলে
সরকার যেহেতু 5টি বছর ছিলেন, 5টি বছরের যে অভিজ্ঞতা হয়েছে, কোন কোন খাতে বাড়ালে কি ধরনের সেবা দেওয়া যাবে, আবার কোন কোন খাতে দেখা গেল সেটা কমাতে পারে, বাড়াতে পারে, এই বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। এখানে যে কথাটি বলেছেন ফরাজি ভাই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের জন্য, যে পদ্মা সেতু। আপনি জানেন যে পদ্মা সেতু পার হলে, আমি বিশেষ করে খুলনার ছেলে হিসেবে আমি বলি, খুলনা বিভাগের, আমি ঝিনেদার ছেলে, খুলনা বিভাগের আমরা যারা আছি ওই এলাকার মানুষ, তারা কিন্তু সময়ের দিক থেকে, যেমন বরিশাল বিভাগ, ওই দক্ষিণ অঞ্চল কিন্তু প্রচুর উপকৃত হবে। এমন একটা কথা আপনি জানেন, নির্বাচনের আগে প্রত্যেকটি মানুষের ভিতরে একটি কথা ছিল যে পদ্মা সেতু যদি হয় তাহলে এই সরকার জনপ্রিয়তা বাড়াতে পারবে। কিন্তু সেই জায়গাটা এসে কিন্তু পদ্মা সেতু না হওয়ার কারণে কিছুটা যদিও ম্লান হয়েছে। আমার মনে হয় যেটা সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় আগামী দিনে এই পদ্মা সেতু আমরা খুব স্বল্প সময়ের মধ্যে, এই সরকারের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, পাশাপাশি সাধারণ মানুষের যে চাহিদাগুলো বিভিন্ন এলাকায় কিন্তু মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু পূরণ করতে পারছে না কিন্তু নবীন আওয়াজ। এটা ঠিক আছে, একটা সরকারের পরিচালনার ক্ষেত্রে সবাই, আমি বললাম যে কথাটি 5 বছর চালিয়েছেন, সরকারের যেমন সুফল আছে তেমন কিছু দিক আছে, ভুলভ্রান্তি থাকবে, কুফল আছে, থাকবেই। এটা যে কোনো সরকার চালাবে, তার এটা থাকতেই পারে। কিন্তু বর্তমান সরকার যেভাবে চালাচ্ছেন, বিশেষ করে অতীতের 5 বছর অভিজ্ঞতা থেকে নয়, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি উনি জানেন যে স্বাধীনতার পক্ষের একজন মানুষ, এই মানুষটি যেভাবে এই গত 96 থেকে 2001 সাল, আপনি অবশ্যই জানেন যে 2001 সালে যিনি উনি বাংলাদেশে যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, যে রীতিনীতির মধ্য দিয়ে, যে কৌশলের মধ্য দিয়ে, যে বিশেষ করে গণতান্ত্রিক দেশে যে জিনিসটা দরকার সেটা উনি দেখিয়েছেন। কিন্তু নবীনাজ, আমি কথাগুলো শুনবো, আমি একটু তার আগে অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলীর কাছে যাচ্ছি, যে আসলে বাংলাদেশে একজন নবীন সংসদ সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে হচ্ছে সরকার যে ভিশন 2021-এর কথা বলছে, 41-এর কথা বলছে, আসলে সেটা কি আসলে সরকার কি স্বপ্ন দেখাচ্ছে নাকি বাস্তবায়ন আমাদের সম্ভব, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে মোহনা টেলিভিশনকে। বাংলাদেশ স্বাধীনতার পরে প্রায় 43 বছর অতিক্রান্ত হয়েছে, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশেষ করে কৃষিতে বাংলাদেশে বিপ্লব হয়েছে, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, বিদ্যুতে অগ্রগতি হয়েছে। বর্তমান বিশেষ করে বিগত সরকার, বর্তমান যিনি প্রধানমন্ত্রী এবং বিগত মহাজোট সরকার, বেশ কিছু সেক্টরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে 2021 যে ভিশন, সেই ভিশনের কাছাকাছি আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। আপনি বিশেষ করে দেখেন যে খাদ্যে যে দেশ ঘাটতিতে ছিল, আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বিদ্যুতে আমি তো মনে করি ম্যাজিক পরিবর্তন হয়েছে। বিদ্যুৎ লোডশেডিং না, এটা খুব একটা বড় বিষয় নয়। এখন আপনি দেখেন, আজ থেকে 10 বছর আগে মানুষ যে বাড়িতে হয়তো 100 ইউনিট ব্যবহার হতো, সে বাড়িতে এখন কিন্তু 500 ইউনিট ব্যবহার হচ্ছে। এত বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, তারপরেও বিদ্যুৎ এত যে সরবরাহ হচ্ছে। তবে যেটা আজকে বিশেষ করে বাজেটের কথা যখন আসলো, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে বাজেটটা হতে হবে জনমুখী। কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষক, দরিদ্র মানুষ, এবং তাদের দিক লক্ষ্য রেখে বাজেটটা হওয়া উচিত। এবং কৃষি প্রধান দেশ হিসাবে কৃষকের, আমি কিছুদিন আগে একটা লেখায় পড়েছিলাম যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক তারা সাজেশন করছে যে কৃষি উৎপাদনে ভর্তুকি যে সরকার দেয় সেটাকে প্রত্যাহার করে নেওয়া। আমি এটার বিরোধিতা করতেছি যে কৃষিতে ভর্তুকি যা আছে সরকার দিচ্ছে সেটা থাকবেই, বরঞ্চ আরো ভর্তুকি বাড়াতে হবে। এই জন্য যে আজকে কৃষকেই কিন্তু দেশের ডেভেলপমেন্টটা, যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছে কৃষকরা, তারপরেও কৃষকরা কিন্তু অনেক বেশ সমস্যার মধ্যে আছে। কোথায় সমস্যাটা হলো যে আজকে কৃষি পণ্যের যে মূল্যটা কৃষক, সেটা অনেক ক্ষেত্রে তারা পায় না। সরকার ভর্তুকি দিচ্ছে বলে তারা টিকে আছে, কিন্তু লাভজনক করতে পারছে না। এবং যারা মাঝারি কৃষক, ছোট কৃষক, তারা কিন্তু খারাপ অবস্থার মধ্যে। তার মানে অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলী, আপনি মনে করছেন যে একটা সুদূরপ্রসারী একটা পরিকল্পনা সরকার? অবশ্যই জি, এই ক্ষেত্রে ভর্তুকি অবশ্যই কৃষি ক্ষেত্রে এটা বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার শিক্ষা ক্ষেত্রে, শিক্ষাটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি। আজকে দেশের ডেভেলপমেন্ট করতে হলে যেমন শিক্ষা অবশ্যই বেশ ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু জি হয়েছে। তারপরেও হচ্ছে যে বিশেষ করে আমরা তো এলাকায়, আমরা যে সংসদ সদস্য হয়েছি, এলাকার মানুষ আমাদের কাছে ব্যক্তিগতভাবে কিছু চায় না, কিন্তু তাদের জন্য একটা সরকারকে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে বাজেটে, যেটা হলো রেশনিং ব্যবস্থা। সংক্ষেপে শেষ করছি।
একটা রেশনিং ব্যবস্থা তাদের জন্য যদি ব্যবস্থা করা যায় তাহলে তাদের যে স্বল্প আয় এই দিয়ে তারা চলতে পারবে। কিন্তু আচ্ছা, ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি স্যারের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে যে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাজের পরিধি এবং যারা সরকার পক্ষে সংসদ সদস্য আছে তাদের মধ্যে ডিফারেন্স আছে বাজেটের দিক দিয়ে এবং কাজ করার তারা সহযোগিতা, এটা অনেক সময় আমরা শুনে আসছি, কিন্তু আসলে এটা কতটুকু সত্যতা? আমাদের এই মিশনটাকে সাকসেসফুল করতে গেলে, সফল করতে গেলে যে ধরনের মানে অগ্রগতি থাকা দরকার, সেখানে আমি কিন্তু কিছু চ্যালেঞ্জ দেখি। আমি কিছু চ্যালেঞ্জ দেখি। সরকারের সফলতা আছে, এটা ঠিকই, যেমন কৃষিতে আছে, শিক্ষায় আছে, বিদ্যুতে আছে, এগুলো আমরা স্বীকার করি। কিন্তু একটি স্বল্প আয়ের দেশ বা একটা মিডল মানে যদি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হয়, মধ্যম আয়ের দেশে নিতে হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রগুলোর উপাদানগুলো আমাদের বাড়াইতে হবে, আমার প্রবৃদ্ধি বাড়াইতে হবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের কর্মসংস্থান মানুষকে দিতে হবে, এবং এই সমস্ত জিনিস দিতে গেলে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু সেটার এখন পর্যন্ত আমরা কিন্তু সেটা করতে পারিনি। এটা যদি আমরা করতে পারি, এই জন্য আমাদের একটা সহযোগিতামূলক মনোভাব থাকা দরকার, রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। স্যার, আমরা এই কথাগুলো শুনবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা যাব ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। সাথে আছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষ। ডক্টর রুস্তম আলী ফরাজি, যেটা আমি বলছিলাম যে আপনি বলছেন যে সরকার অনেক প্রতিবন্ধকতা আছে, সেগুলোকে দূর করতে হবে, যে সেক্টরগুলোতে এখন দুর্নীতি আছে বা যেগুলো আছে স্বল্প পরিমাণে, সেগুলোকে রোধ করতে হবে। হচ্ছে সেটার ব্যাপারে তো সরকারও ভালো করে জানে যে অনেক জায়গায় আমাদের মানে অনিয়ম আছে, দুর্নীতি আছে, সেগুলো দূর করতে হবে। সরকার কঠোর হস্তে মানে প্রশাসন চালাইতে হবে, এখানে মানে কোনো মার্সি করা যাবে না। তাইলে অবশ্যই টার্গেটে পৌঁছা যাবে। কেন পারবে না? অন্য একটা মালয়েশিয়া যদি পারে, সিঙ্গাপুর যদি পারে, আর একটা দেশ পারলে আমরা পারবো না? অবশ্যই পারা যাবে। সেই ধরনের কর্মসূচি নিতে হবে। আর রাজনীতিটাকে আমি বলছি যে সুস্থ ধারার রাজনীতি, যেখানে সরকারের মানে দায়বদ্ধতা আছে, বিরোধী দলেরও আছে, আমারও আছে, জনগণের আছে, সকলের মানে জনগণের সচেতনতার মাধ্যমে রাজনীতিবিদরা যদি সঠিক দায়িত্ব পালন করে এবং একটা গঠনমূলক, বিরোধী দলরা যদি গঠনমূলক সমালোচনা করে, সরকার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, বিরোধী দলও যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং সুশাসন যদি নিশ্চিত করে, তাহলে আমার মনে হয় যে অসম্ভব তো কিছু না, তো করা তো যাইতেই পারে। নবীন, যেটা হচ্ছে যে আপনার যে নতুন সংসদ সদস্য হিসেবে আপনার যে সরকারের যে ভিশন ঘোষণা করেছে, সেই ভিশনের সাথে আপনার ভিশনটা আমরা শুনতে চাচ্ছি যে আপনি এলাকায় কিভাবে কাজ করতে চাচ্ছেন, এলাকার জনগণকে কিভাবে ডেভেলপমেন্ট, এলাকার ডেভেলপমেন্ট কিভাবে করতে চাচ্ছেন। আসলে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেহেতু নতুন হয়েছি, মাত্র 4 মাস পার হলো, তো আমি 4 মাস হওয়ার পরে এজ এ সংসদ সদস্য আমি আমার এলাকায় বিভিন্ন এলাকায় মুভমেন্টে ঘোরাফেরা করে যেটা অনুমান করছি, বিশেষ করে জনগণের কিন্তু সবসময় একটা চাহিদা থাকবে যে আমার এটা পাওয়ার দরকার, এটা পাওয়ার দরকার। তারপর তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলোর প্রয়োজন। যেটা আমি যে কথা বলেছিলাম যে আপনি জানেন যে 43 বছরে বাংলাদেশ কিন্তু মাঝে মাঝে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্তের কারণে কিন্তু একটা সরকার এসে হয়তো ভালো কাজ করেছে, যেমন আমি বললাম 96 থেকে 2001 এসে কিন্তু উনি যে ভালো মন নিয়ে যে কাজটা করেছিলেন, সেই কাজটা করে যদি ওইটা যদি ধারাবাহিকতা যদি ঠিক রাখতেন পরবর্তী সরকার, তাহলে কিন্তু এই মাঝখানে যে অনিয়মগুলো, এগুলো কিন্তু এস্টাবলিশড হতে পারতো না। এস্টাবলিশড হয়েছে কোন জিনিসগুলো, সেগুলো আমি যদি বলি, এখানে একটা কথা বলেছেন ফরাজি ভাই, আমলাতান্ত্রিক জটিলতা। আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এটা পৃথিবীর অনেক দেশ কিন্তু জানে বাংলাদেশ সম্পর্কে, যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ কিন্তু আগাতে পারছে না। আমি মূলত যেটা উপলব্ধি করেছি যে আমার এলাকায়, যেহেতু একটি অবহেলিত এলাকা, আমি সংসদে বলেছি অবহেলিত একটি এলাকা, আমার মহেশপুর, কোটচাঁদপুর নিয়ে দুটো উপজেলা নিয়ে, দুটো উপজেলার মধ্য দিয়ে কোনো নেতা যান না, কোনো মন্ত্রীও যান না, কেউ খোঁজ খবর নেওয়া লাগে না। যদি যশোরে যান, ওনারা বিমানে চলে যান, হয়তো ঝিনেদা পর্যন্ত আসেন, পাশে দিয়ে আবার চলে যান চুয়াডাঙ্গায় হয়তো কোথাও, কিন্তু আমার ওই এলাকায় যাওয়া লাগে না। যে কারণে আমার এলাকাটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হলো মানসিক দিক দিয়ে আমার কাছে মনে হয় যে মানসিক যে অবস্থাটা, যেমন পৃথিবী কিন্তু এগিয়ে চলছে, পৃথিবীর সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার এলাকা মনে হয় আগাচ্ছে না। আমার কাছে মনে হয় মানসিক দিকটা বলতে যেটা বোঝাচ্ছে, সেখানে মনে করে যে সেই সময় যেভাবে কাবিখা, টিয়ার, তারপর রাস্তার মধ্যে যে কাজকর্ম হবে সেখানে ঠিকাদারদের ঠেক দেওয়া, এই ধরনের কিছু বিষয় তাদের ভিতরে কিন্তু ডেভেলপ হয়েছে। এটা যদিও আমার সরকারের বিপক্ষে যাচ্ছে, বিষয়টা এরকম না। অতীতে যারা সরকার চালিয়েছেন, বিশেষ করে সরকার বলতে যারা সংসদ সদস্য যারা ছিলেন, তাদের ভিতরে এরকম একটা রেওয়াজ ছিল যে ঠিকাদাররা কাজ করবে, সেখানে বাধা দিলে কিছু পাওয়া যাবে। এখন এইটাকে লালন করার জন্য আছে আমার
আমাদের প্রশাসনে যারা থাকবেন তারা তো সেটা সহযোগিতা করবেন। আপনি আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছেন, সেটাকে আসলে নিরসন করার কি সরকারের বড় ভূমিকা আছে কিনা? আপনারা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা সংসদে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকার কারণে 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল, উনি যদি আন্তরিকতা না দেখাতেন, উনি যদি সাহসী ভূমিকা না রাখতেন, তাহলে বোধহয় এই নির্বাচন হতো না, এই সরকার আসতো না। আর এই সরকার না আসলে আমার মনে হয় যেটা 111-এর থেকেও খারাপ সরকার কিন্তু আমরা উপলব্ধি করতে হতো। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে কিন্তু আমরা এই জায়গায় চলে এসেছি। ইভেন আমার যতটুকু চিন্তা চেতনা আছে, আমি যেটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এ ব্যাপারে প্রচুর চেষ্টা আছে, বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে এই দেশকে গণতান্ত্রিক একটি দেশ হিসেবে রূপ দেওয়ার প্রচুর উনি পদক্ষেপ নিচ্ছেন। এর মধ্যে আমাদের নিজেদের যেমন চেষ্টা থাকবে, বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদের কিন্তু আন্তরিকতা থাকতে হবে। আমি বলবো যেটা প্রশাসনের সহযোগিতা না থাকলে যে এই পর্যন্ত আসতে পারতো তা না, কিন্তু এর মধ্যে কিছু কিছু জায়গায় প্রত্যেকটি মানুষ কিন্তু সমান না। আপনি নিজেই জানেন যে সরকারের আগের সরকারে যারা মন্ত্রী মহোদয় ছিলেন তারা কিন্তু বর্তমানে নেই, অনেক চেঞ্জ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ধরনের ভুল ত্রুটি ধরেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলী, যেটা হচ্ছে যে স্যার বলছিল যে আপনার আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে, এটার জন্য আসলে ডেভেলপমেন্টের পথে অনেক একটা বাধা, যে এটাকে কিভাবে নিরসন করা যায় আপনি কি মনে করছেন নবীন সংসদ সদস্য হিসেবে? এই যে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে থাকে, সেক্ষেত্রে পার্টি যদি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে আমলাতান্ত্রিক জটিলতাটা থাকে না। অনেক সময় আমরা দেখি অনেকেই কিন্তু যারা যখন ক্ষমতা থাকে তারাই কিন্তু তাদের উপর প্রভাব বিস্তার করে অনেক সময়, যে এই বিষয়টাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আর কি। না, এটা ব্যক্তিগত ভাবে করে, কিন্তু দল তো ভাবে করে না। আসলে দলীয় ভাবে আমরা সংসদীয় ব্যবস্থার নিয়মটা হচ্ছে যে সরকার চালায় কিন্তু দল, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে সেই দল চালায় সরকার, সেই দল পলিসি মেকিং করে, সেই পলিসিতে সরকার চলে। হ্যাঁ, আমরা এটা অনেক সময় আমরা এখনো আমাদের গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনটা আমাদের দেশে এখনো ওইভাবে ডেভেলপমেন্টটা হতে পারে নাই। এটা এর পিছনে অনেক কারণ আছে, যেটা হচ্ছে ফরাজি ভাই বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা নেই আমাদের দেশে, বারবার অভ্যুত্থান হয়েছে, কু হয়েছে। একটা ধারাবাহিকতা যদি থাকতো তাহলে আজকে 43 বছরে বাংলাদেশ কিন্তু অনেক ডেভেলপমেন্ট হতো। এলাকার ক্ষেত্রে যেটা বুঝি যে আসলে সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, একটা মানুষের সচেতনতা, আমরা শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রে আগাবো সেটা নয়, কিন্তু সামগ্রিকভাবে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট আনতে হবে। যেমন আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শনে যাচ্ছি, সেখানে আমি যেটা দেখতেছি এবং করতেছি সেটা হলো যে আমাদের মাদকাসক্ত একটা সমস্যা দেখা দিয়েছে এলাকায়, আমার এলাকাতেও আছে কিছু পরিমাণে। আর বাল্যবিবাহ, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টাররা দুঃখ করে প্রকাশ করছেন যে আমার ক্লাস 10 পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে 30 জন মেয়ে নাই, বাল্যবিবাহের শিকার হয়েছে। আমরা এই ব্যাপারটা খুব জোরে সোরে, আমি বিশেষ করে যেখানে যাচ্ছি এটা বলতেছি। আর পাশাপাশি যে মাদকাসক্তের বিষয়টা, এটা সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ, মাদকাসক্ত, এই বিষয়টাকে একটা সামাজিক আন্দোলনে নিয়ে যেতে হবে, সচেতনতায় মানুষকে যতটা উদ্বুদ্ধ করা যাবে। আপনি সর্বশেষ আমাদের একটু স্বপ্নের বাণী শোনান একেবারে বাংলাদেশ নিয়ে ছোট্ট করে একেবারে। না, বাংলাদেশ নিঃসন্দেহে আমরা বীরের জাতি, আমরা ভাষার জন্য আমাদের জীবন দিয়ে আমরা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে অর্জিত হয়েছে। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, যেটা পৃথিবীতে এত কোনো দেশে কোনো জাতিকে হয়তো করতে হয়নি। আমরা পারবো না তা নয়, আমরাও পারবো, অবশ্যই পারবো। আমাদের প্রজন্ম আজকে এগিয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ, আমাদের আমার বিষয়টা হলো যে আমি আমার এলাকা নিয়ে কথা বলতে যেটা বলেছি, যে আমার এলাকায় কিন্তু প্রচুর সম্পদ আছে, সরকারি প্রচুর জমি আছে, যেখানে বলা হয় বিল বাউর, আমরা শুনেছেন বোধহয়, কপোতাক্ষ নদের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি সংসদে তুলে ধরেছি, পরিকল্পনা মন্ত্রীকে বলেছিলাম যে ওই কপোতাক্ষ নদকে যদি পরিকল্পিতভাবে যদি খনন করা হয়, যেভাবে বুঝে যাচ্ছে এটার কারণে কিন্তু আমার নেতাকর্মীরা কিন্তু এটাকে ব্যবহার করতে যে কলঙ্কিত হচ্ছে, সেটা না করে যদি পরিকল্পিতভাবে আমরা করি, পর্যটন এরিয়া গড়ে তুলি, আমার যে বিল বাউরগুলো সেগুলো খনন করি, মাছের চাষ করা সম্ভব, শ্রমিকদের যেমন যুব সমাজকে যেমন কাজে লাগানো সম্ভব, মৎস্যজীবীদের যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব, সরকারের রাজস্ব কিন্তু আদায় করা সম্ভব। আমি মনে করি যে আমাদের সৃজনশীল প্রতিভা আছে তরুণদের, আসলে এই তরুণ সমাজ যারা লড়াই করে দেশটা স্বাধীন করেছে, তাদের এই প্রতিভাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই দেশটা পরিবর্তন হবে। আর সর্বাগ্রে যেটা প্রয়োজন, আমরা যারা দায়িত্বশীল
আমরা দেশে আমলা হই, এমপি হই, মন্ত্রী হই, কথা কাজে এক থাকা লাগবে। আমি মুখে সুন্দর সুন্দর বানিয়ে দিয়ে গেলাম, আমি বিপরীত কাজ করলাম, তাহলে হবে না। এদেশের জাগরণ বা পরিবর্তনে হবে কিন্তু তরুণ দ্বারা, এবং এই শিক্ষিত তরুণরা কিন্তু সারা বিশ্বের খবর রাখে। এই প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে, এই টেকনোলজি তারা অধ্যয়ন করে তারা সারা পৃথিবীর খবর রাখে। সুতরাং তারা পরিবর্তন আনার সপক্ষে, আজ হোক কালো পরিবর্তন হবে এবং সুন্দরের পক্ষে হবে, সত্যের পক্ষে হবে, এবং এদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমরা বেশ আশাবাদী। আমি ছোট্ট একটা খালি কথা বলতে চাই, সেটা ফারাজি ভাই মানে সঠিক বলেছেন। গণজাগরণ মঞ্চ ইয়াং যেভাবে জাতিকে উদ্বুদ্ধ করেছে, সেভাবে আমরা অবশ্যই এগিয়ে যাব আমাদের। তবে আমি ওই বাজেটের ক্ষেত্রে আরেকটা বিষয় বলছি, ছোট্ট করে বলবো। আমি পার্লামেন্টেও বলেছি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আজকে কিন্তু আমরা নদী কিন্তু সমস্যার মধ্যে আছে, নদী শুকায় যাচ্ছে। এই জন্য বাজেটে একটা মহা পরিকল্পনা নিতে হবে, আমাদের নদীগুলাকে কিভাবে সচল করা যায়। হ্যাঁ, নদী আমাদের কৃষি, আমাদের কৃষ্টি কালচার এর সঙ্গে সম্পর্কিত। আজকে তিস্তা সহ পানি বন্টন চুক্তির ব্যাপার যেমন আমাদেরকে জোরালোভাবে ভূমিকা রাখতে হবে, তেমন নদী খনন বা ড্রেজিং করে আমাদের পানি প্রবাহটা এটাকে রাখতে হবে। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, তারপর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা বেশ আশাবাদী যে বাংলাদেশ আসলে অনেক দূর এগিয়ে যাবে এবং একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। ডক্টর রুস্তম আলী ফরাজি, মোহাম্মদ নবী নওয়াজ এবং অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আলী, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাই। আল্লাহ হাফেজ।